দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে অভিব্যক্তি সংক্রান্ত যে প্রমাণ স্বরূপগুলো আছে সেই প্রমাণ আমরা আলোচনা করব আজকের ক্লাসে। ওকে, তো এই যে বিবর্তনের বলছে প্রমাণ সমূহ এই বিবর্তনের প্রমাণ সমূহ তোমাদের সিলেবাসে 3টি দেওয়া আছে। তো প্রথমটা হচ্ছে জীবাশ্ম গঠিত প্রমাণ। দ্বিতীয়টা হচ্ছে তোমার তুলনামূলক শারীরবৃত্তীয় স্থান। 3 নম্বর হচ্ছে ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। ওকে, তো দেখো বিবর্তনের যে প্রমাণসমূহ, সেই বিবর্তনের প্রমাণসমূহ আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা জীবাশ্ম গঠিত প্রমাণ, একটা হচ্ছে তুলনামূলক শারীরবৃত্তীয় স্থান, আর একটা হচ্ছে ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। তো আজকে আমরা আলোচনা করব জীবাশ্ম গঠিত প্রমাণ। আজকের আলোচনা হবে এই জীবাশ্ম গঠিত প্রমাণ নিয়ে। তো আমাদের প্রথম কথা হচ্ছে জীবাশ্ম বা ফসিল কি? যে বহু বছর ধরে গাছপালা, পশু পাখি, বিভিন্ন জীবজন্তুর দেহাবশেষ কি হয়েছে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, যেমন ভূমিকম্প, এই ভূমিকম্পের ফলে যে চাপা পড়ে গেছে, মাটির নিচে যে চাপা পড়ে গেছে, তো চাপা পড়ে যাওয়ার ফলে একটা তাদের ছাপ বসে গেছে, সেটাই হচ্ছে জীবাশ্ম বা ফসিল। বোঝা গেল? এরপরে এই জীবাশ্মের সঙ্গে আরেকটা কথা রিলেটেড, সেটা হচ্ছে তোমার জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম কি? জীবন্ত জীবাশ্ম হচ্ছে এরা বেঁচে আছে অথচ জীবাশ্ম। এছাড়াও এদের বৈশিষ্ট্য কি হবে? এদের যে সময় সাময়িক যে সমস্ত জীব ছিল তারা অলরেডি বিলুপ্ত হয়ে গেছে, তাহলে হচ্ছে তাদেরকে আমরা বলবো জীবন্ত জীবাশ্ম। এই যে জীবন্ত জীবাশ্ম, যেমন আমরা পেরিপেটাসের মধ্যে জীবন্ত জীবাশ্ম দেখব। পেরিপেটাস, প্লাটিপাস, এদের মধ্যে জীবন্ত জীবাশ্ম দেখা যায়। ওকে, তাহলে জীবন্ত জীবাশ্ম কার মধ্যে দেখা যায়? একটা হচ্ছে পেরিপেটাস আর একটা হচ্ছে প্লাটিপাস। তাহলে বোঝা গেল জীবন্ত জীবাশ্ম হচ্ছে তার সময় সাময়িক যে জীবেরা ছিল তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। ওকে, আর আরেকটা বৈশিষ্ট্য হলো এরা বেঁচে আছে, জীবন্ত জীবাশ্ম। এরপরে আমরা আলোচনা করব যে ঘোড়ার যে বিবর্তন, সেই ঘোড়ার বিবর্তন নিয়ে আজকে আলোচনা করব। ঘোড়ার জীবাশ্মের বিবর্তন। তো দেখো, এই যে ঘোড়ার জীবাশ্মে ঘোড়ার আমরা 5 রকম জীবাশ্ম দেখতে পাবো। প্রথমটা হচ্ছে ইওহিপ্পাস। দ্বিতীয় হচ্ছে তোমার, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেসোহিপ্পাস। এটা দ্বিতীয় হচ্ছে মেসোহিপ্পাস। তৃতীয় হচ্ছে মেরিসিহিপ্পাস। চতুর্থ হচ্ছে প্লায়োহিপ্পাস। 5 নম্বর হচ্ছে ইকুয়াস।
ইকুয়াস। ওকে, এবারে আমরা একটা একটা করে যে ঘোড়ার জীবাশ্ম আছে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, এই যে ইওহিপ্পাস যুগের যে ইওহিপ্পাস যে ঘোড়াটা আছে, এই ইওহিপ্পাস ঘোড়াটা ইওসিন যুগে তৈরি হয়েছিল। ইওসিন যুগে তৈরি হয়েছিল ইওহিপ্পাস ঘোড়া। ওকে, আর এই ঘোড়াকে বলা হয় উষাকালের ঘোড়া। উষাকালের ঘোড়া বলা হয়। কেন উষাকালের ঘোড়া? কারণ পৃথিবীর প্রাচীনতম ঘোড়া, মানে ঘোড়ার আদি পূর্বপুরুষ, অর্থাৎ এই ঘোড়ারই প্রথম উৎপত্তি হয়েছিল, সেটা হচ্ছে 55 থেকে 58 মিলিয়ন বছর আগে। মিলিয়ন বছর আগে। ওকে, 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ, তো সেই হিসাবে তাহলে 10 দিয়ে এটাকে গুণ করলে হয় 550, আর এদিকে 580। তাহলে হচ্ছে আমরা যদি মিলিয়নের দিক থেকে বলতে চাই তাহলে 55 থেকে 58 মিলিয়ন বছর আগে। এবার যদি লক্ষর দিকে বলতে চাই তাহলে 550 লক্ষ থেকে 580 লক্ষ বছর আগে এই ঘোড়ার উৎপত্তি হয়েছিল। এটাকে আমরা বলবো উষাকালের ঘোড়া। ওকে, তাহলে এটা কোন যুগে তৈরি হয়েছিল? ইওসিন যুগে তৈরি হয়েছিল। এবার এই যে ঘোড়া, ইওহিপ্পাস যুগের যে ঘোড়াটা, এই ইওহিপ্পাস যুগের ঘোড়ার অগ্রপথে ছিল 4টি আঙুল এবং পশ্চাৎপথে ছিল 3টি আঙুল। তাহলে এদের কি রকমটা ছিল এটা মনে করো একটা চিত্রের মাধ্যমে বুঝাই দিই। এরকম ছিল, এরকম ছিল, এরকম এদের সেই সামনের যে 4টি আঙুল ছিল, অগ্রপথের যে 4টি আঙুল, সেই 4টি আঙুল এরকমটা ছিল, মানে এদের এই 4টি আঙুলেই মাটি স্পর্শ করতে পারতো। আর এদের যে দাঁত ছিল সেই দাঁতটা ছিল হালকা, সেরকম মজবুত ছিল না, এর দাঁতটা এরকম ছিল, সেরকম মজবুত টাইপের ছিল না। ঠিক আছে, তাহলে ইওহিপ্পাস যুগের যে ঘোড়ার এরকম ছিল তার আঙুলের দশা বা অবস্থা, আর তার দাঁত ছিল হালকা, সেরকম শক্ত বা মজবুত ছিল না, মানে তা ঘাস খাওয়ার ক্ষেত্রে সেরকম মজবুত ছিল না। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় নম্বর যে ঘোড়া, সেটা হচ্ছে মেসোহিপ্পাস। দ্বিতীয় নম্বর ঘোড়া হচ্ছে মেসোহিপ্পাস। মেসোহিপ্পাস আর একটা কথা মনে রাখবে যে ইওহিপ্পাস যুগের ঘোড়া ছিল 30 সেমি, অর্থাৎ শিয়ালের মতো প্রায় বলতে পারো। 30 সেমি ইওহিপ্পাস যুগের ঘোড়া দেখতে ছিল, 30 সেমি। এবার মেসোহিপ্পাস যুগের ঘোড়া ছিল কিরকম, মেসোহিপ্পাস ঘোড়া কিরকম ছিল সেটা হচ্ছে তোমার 60 সেমি। 60 সেমি ছিল মেসোহিপ্পাস যুগের, মেসোহিপ্পাস যে ঘোড়াটা সেটা হচ্ছে 60 সেমি উচ্চতা ছিল। আর এই মেসোহিপ্পাস যে ঘোড়া সেটা হচ্ছে তোমার অলিগোসিন যুগে তৈরি হয়েছিল। অলিগোসিন, অলিগোসিন যুগে তৈরি হয়েছিল। ঠিক এদের কিরকম অবস্থা ছিল আঙুলের? এদের যে ওই মাঝখানের আঙুলটি, অগ্রপথের যে মাঝখানের আঙুলটি কি হলো, ধীরে 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 একটু লম্বা হতে শুরু করলো। মাঝখানের আঙুলটি একটু ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো। কিন্তু এই 4 নাম্বার যে আঙুলটি সেটা বিলুপ্ত হয়ে গেল। 4 নাম্বার আঙুলটি বিলুপ্ত হয়ে গেল। সেটা ছিল মেসোহিপ্পাস যুগের, মেসোহিপ্পাস ঘোড়ার আঙুলের বৈশিষ্ট্য। ওকে, এদের দাঁতটা কিরকম ছিল? দাঁতটা সিমেন্টাম যুক্ত ছিল, ধীরে 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 মজবুত হতে লাগলো।
এদের দাঁত ধীরে ধীরে মজবুত হতে লাগলো। বোঝা গেল? এটা হচ্ছে ইওহিপ্পাস যুগের পরবর্তীকালীন ঘোড়া, অর্থাৎ ইওহিপ্পাসের পরবর্তীকালীন ঘোড়া হচ্ছে মেসোহিপ্পাস, অর্থাৎ এটা অলিগোসিন যুগে তৈরি হয়েছিল, যার উচ্চতা ছিল 60 সেমি। ওকে, এরপরে আমরা জানবো মেরিচি হিপ্পাস। 3 নম্বর হচ্ছে মেরিচি হিপ্পাস। এই মেরিচি হিপ্পাস ঘোড়া তৈরি হয়েছিল মায়োসিন যুগে। মায়োসিন যুগে তৈরি হয়েছিল মেরিচি হিপ্পাস ঘোড়া। তো এই ঘোড়ার উচ্চতা ছিল 100 সেমি, প্রায় 100 সেমি ছিল এই মেরিচি হিপ্পাস যে ঘোড়াটা, তার উচ্চতা ছিল 100 সেমি। আর এদের আঙুলের যে পরিবর্তন সেটা দেখা গিয়েছিল, যে আঙুল, মাঝখানের আঙুলটি দীর্ঘ হয়েছিল আর পাশের 2 আঙুল তখন মাটি স্পর্শ করতে পারতো না। এই আঙুল দুটি মাটি স্পর্শ করতে পারতো না, অর্থাৎ এটা এই মাঝখানের যে আঙুলটা ধীরে 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 শক্ত হতে লাগলো এবং লম্বা হয়ে গেল। এবার দাঁতের ক্ষেত্রে কিন্তু দাঁত ধীরে ধীরে সেটা সিমেন্টাম যুক্ত হলো, ঘাস খাওয়ার ক্ষেত্রে আরো উপযোগী হয়ে উঠলো। ঠিক আছে, এরকম ছিল। তাহলে মেরিচি হিপ্পাস যে ঘোড়াটা, সেটা তৈরি হয়েছিল মায়োসিন যুগে, যার উচ্চতা ছিল 100 সেমি। ওকে, এরপরে আমরা দেখব 4 নাম্বার, সেটা হচ্ছে প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাস এই প্লায়োহিপ্পাস যে ঘোড়াটা, সেটা তৈরি হয়েছিল প্লায়োসিন যুগে। সেই প্লায়োসিন যুগে তৈরি হয়েছিল তোমার প্লায়োহিপ্পাস ঘোড়া, যার উচ্চতা ছিল কত? উচ্চতা ছিল 120 সেন্টিমিটার। এর উচ্চতা ছিল 120 সেন্টিমিটার। এদেরও মাঝখানের যে আঙুলটি, মাঝখানের আঙুলটি বেশি শক্ত হয়েছিল এবং পাশের যে 2 সাইডের আঙুল দুটি বিলুপ্ত হয়ে গেছে। এই প্লায়োহিপ্পাস যে ঘোড়াটা আছে, তার আঙুলের যে দুপাশের যে আঙুলটা, মাঝখানের দুপাশের যে দুটো আঙুল, সেটা বিলুপ্ত হয়ে গেছে এবং এবং যে মাঝখানের আঙুলটা দীর্ঘ এবং লম্বা হয়েছিল। এদের দাঁতের ক্ষেত্রেও সেম সিমেন্টাম যুক্ত, আরো ঘাস খাওয়ার জন্য উপযোগী হয়ে উঠেছিল। তাহলে প্লায়োহিপ্পাস যে ঘোড়াটা, সেটা হচ্ছে তৈরি হয়েছিল প্লায়োসিন যুগে, উচ্চতা ছিল 120 সেন্টিমিটার এবং তার যে মাঝখানের আঙুল ধীরে ধীরে শক্ত হয়েছিল। এরপরে আমরা জানবো ইকুয়াস, অর্থাৎ বর্তমান যুগের যে ঘোড়া, সেই ইকুয়াস ঘোড়া সম্পর্কে। 5 নম্বর হচ্ছে ইকুয়াস ঘোড়া, অর্থাৎ এটা হচ্ছে বর্তমান যুগের ঘোড়া বা আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস ঘোড়া। এই ঘোড়া তৈরি হয়েছিল প্লাস্টোসিন যুগে। প্লাস্টোসিন যুগে তৈরি হয়েছিল ইকুয়াস ঘোড়া, যার উচ্চতা, আমরা উচ্চতা যদি দেখতে পাই তাহলে দেখবো 160 সেন্টিমিটার। প্রাচীন ঘোড়া ছিল 30 সেন্টিমিটার, আর সেখান থেকে এখন আজকের ঘোড়া বা আধুনিক ঘোড়া হচ্ছে 160 সেন্টিমিটার। আর এদের
যে মাঝখানে যে আঙুলটি সেটা শক্ত হয়ে উঠেছিল এবং এদের খুর দেখা গিয়েছিল। এদের শেষে খুর দেখা গিয়েছিল, এই ঘোড়ার আঙুলে খুর দেখা দিয়েছিল এবং এরা যেন দ্রুত দৌড়াতে পারে তার জন্য খুরের আবির্ভাব হয়েছিল। ওকে, তাহলে ইকুয়াস যে ঘোড়াটা আছে প্লাস্টোসিন যুগে তৈরি হয়েছিল, যার উচ্চতা ছিল 160 সেন্টিমিটার, আর তার যে আঙুলে খুরের আবির্ভাব ঘটেছিল। এই খুরের জন্য দ্রুত গতিতে যেন ঘোড়া দৌড়াতে পারে তার জন্য খুর তৈরি হয়েছে। আর দাঁত কিন্তু সিমেন্টাম যুক্ত হয়েছিল, বেশি সবল শক্তিশালী হয়ে উঠেছিল ঘাস চিবানোর জন্য। এবার এদের মোলার এবং প্রিমোলার দাঁত শক্তিশালী হয়ে উঠেছিল। ওকে, তো আজকের তোমাদের ক্লাস এইটুকুই। তো নেক্সট ক্লাস আমরা এর পরের দিন নিয়ে আসবো। আরও আমরা বিবর্তনের যে দুটো বাকি আছে, একটা হচ্ছে তোমার তুলনামূলক শারীর স্থান, আর একটা হচ্ছে তোমার ভ্রূণতত্ত্বমূলক যে বিবর্তনের প্রমাণসমূহ, সেটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।